ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে একটা অধীন চলকের পরিবর্তনের হার। এখন ফিজিক্সে সাধারণত মূলত হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ ইত্যাদি নির্ণয়ে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করা হয়। তা আমরা কি করব, ঢালের মাধ্যমে আজকে আমরা ডিফারেন্সিয়েশন বের করব বা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা কি সেটা শিখব। এখানে একটা বক্ররেখা আছে যেটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স। তা y ইকুয়াল টু এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের বক্ররেখাটা হচ্ছে এটা। এখন আমরা যদি এক্স এর মান, এই ফাংশনে যদি আমরা এক্স এর মান সামান্য পরিমাণ বৃদ্ধি করি তাহলে y এর যে মান পাবো সেটা হচ্ছে y ড্যাশ, তাহলে এক্স প্লাস হচ্ছে এইচ কি এক্স এর মান সামান্য পরিমাণ বৃদ্ধি করলাম, তা বৃদ্ধি করলে আমার y এর যে মান হইতেছে সেটা হচ্ছে y ড্যাশ। পি এবং কিউ বিন্দু হচ্ছে বক্ররেখার দুইটা বিন্দু। এখন এই পি বিন্দু এবং কিউ বিন্দু দিয়ে একটি আমরা রেখা টানছি, সেই রেখাটা হচ্ছে এখানে ছেদক। ছেদক কি? ছেদক হচ্ছে কোনো একটা বক্ররেখার কোনো দুইটা বিন্দুতে ছেদ করলে তাকে বলা হয় ছেদক। তা আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে কিন্তু একটা বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করা। তার নির্দিষ্ট বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব, সেই স্পর্শকের আমরা ঢাল বের করব। তা এখানে খেয়াল করি যে পি এবং কিউ কিন্তু এখানে ছেদক। তা পি কিউ ছেদকের আগে ঢাল বের করি, তাহলে পি কিউ ছেদকের ঢাল। তা পি কিউ ছেদকটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফাই কোণ তৈরি করছে। এখন ঢাল কি? ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনো একটা রেখা যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তা আমরা পি কিউ ছেদকের ঢাল বের করি। তো ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ফাই, ইকুয়াল টু লিখতে পারি কোটির পরিবর্তন ভাগ হচ্ছে ভুজের পরিবর্তন, ইকুয়াল টু লিখতে পারি আমরা ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স। তা এখানে আমরা মান বসাই। ওয়াই টু কি? ওয়াই টু হচ্ছে দ্বিতীয় বিন্দুর হচ্ছে কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি কত? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এস। প্রথম বিন্দুর কোটি হচ্ছে আমাদের এফ অফ এক্স, আর দ্বিতীয় বিন্দুর ভুজ কত? এক্স প্লাস এস মাইনাস প্রথম বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে আমাদের এক্স। তা এখন এই মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, থাকলো কি এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ভাগ হচ্ছে আমাদের এইচ। আচ্ছা, এটা কি পাইলাম আমরা? এটা পাইলাম আমরা ছেদকের ঢাল ট্যান ফাই, ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স। ডেল বলতে আসলে এখানে পরিবর্তন বোঝায়, এই যে ডেল চিহ্ন এটা আসলে পরিবর্তন বোঝাতে ইউজ করা হয়। তা এইটাই পেলাম আমরা কি? এটা পেলাম কি আমরা ছেদকের ঢাল। তা আমরা কিন্তু ছেদকের ঢাল বের করব না, আমরা বের করব আজকে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢালই মূলত হচ্ছে অন্তরজ। তা আমরা একটা কাজ করি, এই ফর্মুলা আগে বের করার চেষ্টা করি। খেয়াল করি যে এইজের মান, এখানে যদি এইজের মান 0 করে দিই, এইজের মান যদি আমরা 0 করে দেই তাহলে কি পাবো আমরা? এইজের মান যখন 0 হয়ে যাবে তখন কিউ বিন্দুটা পি বিন্দুর নিকটে চলে আসবে, অর্থাৎ কিউ বিন্দুটা পি বিন্দুর উপরে এসে বসবে। তার মানে পি বিন্দু কিউ বিন্দুর যে ভুজ এবং কোটি এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন কি পাবো আমরা? যদি না থাকে, অর্থাৎ এইচ যদি 0 হয় তাহলে আমরা কি পাইতেছি? এখানে খেয়াল করো তো, এইচ যদি 0 হয় তাহলে এফ অফ এক্স প্লাস 0 মাইনাস এফ অফ এক্স ভাগ কত? এইচের মান 0, যদি এইচের মান 0 বসাই তা 0 বসালে কি হইতে? 0/0 হইতেছে, অর্থাৎ অনির্ণয় হইতেছে। তাহলে অনির্ণয় কখন হইল? যদি কিউ বিন্দুটা পি বিন্দুর উপরে এসে বসে তখন এইচের মান কি 0, আর এইচের মান যদি 0 হয়ে যায় তখন ঢাল কি হইতেছে? 0/0, অর্থাৎ অনির্ণয় হয়ে গেল। পি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। এইটা হচ্ছে পি বিন্দু। তা পি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করলাম, এটা ছিল ফাই কোণ, এই কোণটা হয়ে গেল আমাদের থিটা। দেখো কি করলাম আমরা, আমাদের তো উদ্দেশ্য ছিল আজকে স্পর্শকের ঢাল বের করা, এর জন্য আমরা কি করলাম, কিউ বিন্দুটা এই ফর্মুলায় আমরা আসলে ঢাল বের করতে চাইতেছি।
স্পর্শকের। দেখি কি করা যায়। আমরা যদি কিউ বিন্দুটাকে পি বিন্দুর উপরে আনি বসাই, অর্থাৎ এই যে এইচের মান, এই যে এইচের মান, এই যে এইচের মান যদি আমরা 0 করে দিই, তাহলে এইচের মান যদি 0 করে দেই, তার মানে পি বিন্দু এবং কিউ বিন্দু এক বিন্দুতে থাকবে। পি এবং কিউ বিন্দু যদি এক বিন্দুতে থাকে, তখন কি আমরা সেই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম। সেই স্পর্শকটার নাম দিই আমরা আর টি। এই আর টি হচ্ছে একটা স্পর্শক। এখন এইচের মান 0 করে দিলে কি হয়ে যায়, পি বিন্দু কিউ বিন্দু এক বিন্দুতে থাকে। যখন এক বিন্দুতে থাকে তখন আমরা এটা কি পেলাম, যে এফ অফ এক্স প্লাস 0 মাইনাস এফ অফ এক্স ভাগ হচ্ছে 0 সমান কি পাইতেছি, দেখো এইটা আর এটা তো সেম, তার মানে 0/0, যাকে অনির্ণেয়। এখন অনির্ণেয় ফাংশনটা আমরা কিভাবে লিমিটের মাধ্যমে রেজাল্ট বের করব, খেয়াল করি। আমরা এইচের মান 0 নেব না, এইচের মান 0 না নিয়ে এইচের মান 0-র কাছাকাছি নেব। তাই এইচের মান যদি আমরা 0-র কাছাকাছি নেই, তখন কিউ বিন্দুটা প্রায় পি বিন্দুর উপরে এসে পড়বে, খুবই মানে কিউ বিন্দু পি বিন্দুর খুব কাছে আসবে, তখন মনে হবে তারা এক বিন্দুতে আছে। তাহলে তখন কি ঘটনাটা ঘটবে, কিউ বিন্দু পি বিন্দুতে আসবে, তখন এই ফাই অ্যাঙ্গেলটা থিটাতে পরিণত হবে। খেয়াল করি, যখন আমরা কিউ বিন্দু, এটা কিন্তু আমাদের ছেদক ছিল, এই নীলকালি ছেদক ছিল। এখন যদি কিউ বিন্দুটাকে আস্তে আস্তে, অর্থাৎ এইচের মান যদি আমরা কমাই দিই, এইচের মান আস্তে আস্তে কমাতে থাকি, তখন কিউ বিন্দুটা আস্তে আস্তে পি বিন্দুর দিকে শিফট হবে। যখন কিউ বিন্দুটা এই বক্ররেখার উপর দিয়ে আস্তে আস্তে আমাদের পি বিন্দুর দিকে আসবে, তখন কি ঘটনাটা ঘটবে, কোনো এক সময় কিউ বিন্দু পি বিন্দুতে পড়বে। তখন এই যে ছেদকটা কিন্তু রোটেট করবে। দেখো কিউ বিন্দু যত পি বিন্দুর দিকে নিয়ে আসবো, ছেদকটা আস্তে আস্তে এইভাবে রোটেট করবে। এই ছেদকটা কি করবে, আস্তে আস্তে রোটেট করবে। রোটেট করে এই ছেদকটাই মূলত কি হবে, স্পর্শক আরটিতে পরিণত হবে। এখন আমরা দেখতে পাইতেছি যে এইচের মান যখন 0-র কাছাকাছি যাবে, তখন কিউ বিন্দুটা পি বিন্দুর দিকে আসবে, অর্থাৎ একদম পি বিন্দুর খুবই নিকটে চলে আসবে। পি আর কিউ তখন এক বিন্দুতে মনে হবে। তখন ছেদক কি হবে, স্পর্শকে পরিণত হবে। ছেদক স্পর্শকে পরিণত হবে। এই যে অ্যাঙ্গেল, এই যে ফাই, ছেদক যে এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটা ফাইটা কি হবে, সেই অ্যাঙ্গেলটা তখন স্পর্শক এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করছে সেই কোণে পরিণত হবে, অর্থাৎ ফাই কি হবে, থিটাতে পরিণত হবে। তাহলে আমরা কি লিখতে পারি, খেয়াল করো এই কাজটা কেন করলাম। যদি আমরা এইচের মান 0 বসাই দিই, তখন কিন্তু এই ফর্মুলায় আমরা যে ঢাল পাইতেছি সেটা হচ্ছে 0/0, যা হচ্ছে অনির্ণয়। এই জন্য আমরা এইচের মান 0-র কাছাকাছি নিলাম, তখন কিউ বিন্দুটা পি বিন্দুর খুব নিকটে আসবে, অর্থাৎ প্রায় পি বিন্দুতে উপরিপাতিত হবে। ছেদকটা তখন স্পর্শকে পরিণত হবে, যে ফাই যে কোণটা আছে সেটা থিটাতে পরিণত হবে। তো এখন খেয়াল করি এখানে, তা এই সূত্রের সাহায্যে আমরা যে ঢাল বের করলাম, এটা কিন্তু ছিল মূলত ছেদকের ঢাল। বাট আমরা এখন তো স্পর্শক আরটির ঢাল বের করতে চাই, তার মানে আরটি স্পর্শকের ঢাল সমান আমরা লিখতে পারি, এই ঢাল কিন্তু হবে এম ড্যাশ ইকুয়াল, আমরা লিখতে পারি লিমিট। আমরা কিন্তু লিমিট লাগাবো যখন এই কন্ডিশনগুলা তৈরি হইতেছে, তার মানে হচ্ছে লিমিট লাগাবো। তা আমরা লিমিটকে LIM দ্বারা লিখবো। কখন লিমিট ইউজ করতেছে, যখন হচ্ছে এইচের মান খুব 0-র কাছাকাছি, মানে এইচের মান হচ্ছে 0-র খুব কাছাকাছি, 0 নয় 0-র খুব কাছাকাছি, তখন আমরা লিখতে পারি h টেন্ডস টু 0। তা আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি tan phi ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 del y del x ইকুয়াল আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ভাগ হচ্ছে h। আমরা কি করলাম, এই সমীকরণটার প্রত্যেকটা সাইডে আমরা কি করলাম, লিমিট লাগাই দিলাম। তো এখন
আমরা লিখতে পারি যে এম ড্যাশ ইকুয়াল লিমিট ট্যান ফাই এক্স টেন্ডস টু, যখন এইচ এর মান 0 কাছাকাছি তখন ট্যান ফাই কিসে পরিণত হবে, ট্যান থিটাতে পরিণত হবে। তাহলে এটা আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স সমান আমরা লিখতে পারি ডি ওয়াই ডিএক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ হচ্ছে আমার এইচ। তো এই যে আমাদের ডিওয়াই ডিএক্স চলে আসছে। এই ডিওয়াই ডিএক্স এর মিনিং কি? গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, যেটাকে আমরা কি বললাম, ঢাল বলতেছি। এটা কার ঢাল? এটা মূলত হচ্ছে স্পর্শকের ঢাল। মানে এইচ এর মান যখন 0 কাছাকাছি যাবে তখনই আমরা স্পর্শকের ঢাল পাবো। তা এটার মিনিং আরো দেখি। এটা বলতেছে যে এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে এখানে অধীন চলক। মানে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অধীন চলক ওয়াই এর যে পরিবর্তনের যে হার, তাকেই মূলত বলা হয় অন্তরজ। আবার অন্তরজ কি প্রকাশ করে? অন্তরজ মূলত হচ্ছে ঢাল প্রকাশ করে। কার ঢাল? এটা মূলত হচ্ছে একটা স্পর্শকের ঢাল। আর এইটা ছিল আমাদের ছেদকের ঢাল। ছেদকের ঢাল থেকে আমরা কি করলাম, স্পর্শকের ঢাল বের করলাম। কিভাবে? লিমিট লাগাই। ফিজিক্সে আমরা যখন বেগ বের করি, তাৎক্ষণিক বেগ, তখন মূলত আমরা এই অন্তরজ ইউজ করব। ফিজিক্সে যখন আমরা তাৎক্ষণিক ত্বরণ বের করব, তখন আমরা এই যে অন্তরজ ইউজ করব। তো এইটা হচ্ছে ফিজিক্সে আমাদের তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ বের করার একটা সূত্র। এটাকে বলা হয় অন্তরীকরণের বা ব্যবকলনের মূল নিয়মের সূত্র। এটা হচ্ছে মূল নিয়মের সূত্র। মূল নিয়মের সূত্র অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, ঢাল বের করতে পাবো। এই সূত্রের সাহায্যে আমরা কি বের করতে পাবো, তাৎক্ষণিক বেগ বের করতে পাবো, তাৎক্ষণিক ত্বরণ বের করতে পাবো। এটাকে বলা হয় অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। একটা ফাংশন দেওয়া আছে, ধরে নেই y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তো এই ফাংশনটাকে মূল নিয়মে অন্তরীকরণ করো। মূল নিয়মের অন্তরীকরণের সূত্রটা লিখি, ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, মানে এইচ এর মান হচ্ছে খুব 0 কাছাকাছি, এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। তো এখানে দুইটা মান লাগে, এফ অফ এক্স প্লাস এইচ আর মাইনাস এফ অফ এক্স লাগে। তাহলে এফ অফ এক্স তো দেওয়াই আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার। তো আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করি, এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করি। তাহলে এটা কত পাই আমরা, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। তা এক্স প্লাস এইচ হোল স্কোয়ার সমান লিখা যায় এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। তা এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রে মানটা বসাই দিই। তাহলে এই ফাংশনটার আমরা কি পাবো, অন্তরজ পাবো। তাহলে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, এফ অফ এক্স প্লাস এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, সূত্রে মাইনাস এফ অফ এক্স মানে ফাংশনটার নিজস্ব মান কত, এক্স স্কোয়ার, ভাগ দেবো কত আমরা, এইচ। এখন খেয়াল করি এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে লিখতে পারি dy dx লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h ইন্টু হচ্ছে h ভাগ হচ্ছে h। দেখো এখান থেকে আমরা h কমন নিলাম, তাহলে এই h ক্যান্সেল। তাহলে dy dx সমান লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস হচ্ছে h। এই লাইনটা সমান আমরা লিখতে পারি dy dx সমান লিমিট উঠাই দেই, লিমিট উঠাই দিলে কি হবে, এই যে জায়গায় আমরা 0 বসাবো। তাহলে কি থাকতেছে 2x প্লাস 0 সমান আমরা কি পেলাম 2x। অর্থাৎ এই যে ফাংশনটা y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে যদি মূল নিয়মের সাহায্যে আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাবো 2x। অর্থাৎ x এর সাপেক্ষে এই ফাংশনটার যখন আমরা পরিবর্তন বের করলাম তখন আমরা কত পেলাম 2x। তা কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনটাকে মূল নিয়মের সাহায্যে এভাবে অন্তরীকরণ করব,
এবং তারপর ফলাফল পাবো। এই ফলাফল 2x কে বলা হয় মূলত হচ্ছে অন্তরজ। যে এটা যদি ভি হয় আর এটা যদি হয় টি, বেগ ভার্সেস সময়ের একটা কি দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে আমরা যদি ঢাল বের করতে চাই তাহলে ঢাল এম সমান আমরা কি লিখবো, যেহেতু এটা বেগ আর এটা হচ্ছে সময়, তাহলে বেগ ভার্সেস সময়ের ঢাল বের করে এই সময়টা হচ্ছে সেকেন্ডে, তাহলে v2 মাইনাস v1 t2 মাইনাস t1। তাহলে কি পাবো আমরা, v2 কত 6, v1 কত 4, t2 হচ্ছে 3 মাইনাস হচ্ছে t1 হচ্ছে 2। তাহলে কত পাইতেছি 2/1 সমান পাইতেছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ যা হচ্ছে ত্বরণ। তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফের যদি আমরা ঢাল বের করি সেখান থেকে কি পাই আমরা, 2 মিটার পার সেকেন্ড অর্থাৎ ত্বরণ পাই। তো এখন এই গ্রাফটা যদি, এই যে লাইনটা, এই যে রেখাটা, এটা যদি একটা ফাংশনের সাহায্যে প্রকাশ করি তাহলে ফাংশন f অফ t ইকুয়াল 2t। তো এখানে খেয়াল করো টির মান যদি t f অফ 2 সমান আমরা যদি টির মান 2 বসাই তাহলে কত পাবো আমরা, 2 গুণন 2 সমান হচ্ছে 4, অর্থাৎ y এর মান হচ্ছে এখানে 4। f অফ যদি আমরা 3 বসাই তাহলে 2 গুণন 3 তার মানে হচ্ছে 6। আচ্ছা, তার মানে এই ফাংশনটা দেওয়া আছে, তো এই ফাংশনকে আমরা ডেরিভেটিভ করব। তো আমাদের ডেরিভেটিভের যে মূল নিয়মের যে ফর্মুলা সেটা হচ্ছে dy dx সমান কি জানি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ভাগ কি h। এখন এইটাকে যেহেতু এটা আমাদের t এর সাপেক্ষে v এর পরিবর্তন, এটা কিন্তু x এর সাপেক্ষে y এর পরিবর্তন। এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক, t হচ্ছে এখানে স্বাধীন চলক আর v হচ্ছে এখানে অধীন চলক। তো আমরা বের করব dv বাই dt। তো লাগাই লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমরা লিখতে পারি এই ফাংশনের জায়গায় আমরা লিখব f অফ t প্লাস h মাইনাস f অফ t ভাগ দেব আমরা h। তো এখানে ফাংশনটা দিকে খেয়াল করি, ফাংশন f অফ t সমান কত দেওয়া আছে 2t, আর f অফ t প্লাস h সমান কত আসবে 2 ইন্টু t প্লাস h। এখন মান বসাই দিই, লিমিট h টেন্ডস টু 0 f অফ t প্লাস h, f অফ t প্লাস h সমান কি জানি, একবারে গুণ দিয়ে দিই 2t প্লাস হচ্ছে 2h মাইনাস f অফ t সমান কত আছে 2t, নিচে কত আছে h, মাইনাস 2t প্লাস 2t ক্যান্সেল, h আর h ক্যান্সেল। h এর মান কত, h এর মান হচ্ছে শূন্যের প্রায় কাছাকাছি কিন্তু শূন্য নয়। এখন আমরা লিখতে পারি dv বাই dt সমান লিমিট h টেন্ডস টু 0 সমান আমরা কত পেলাম 2। তাহলে আমরা লিখতে পারি এখানে 2। তা খেয়াল করি আমরা নর্মালি ঢালের সূত্র, সাধারণ সূত্র ইউজ করে ঢাল বের করছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার মূল নিয়মের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, ঢাল পাইলাম 2। তার মানে সরলরেখার ক্ষেত্রে মূল নিয়মের যে ঢাল বের করব, সাধারণ সূত্রের সাহায্যে যে ঢাল বের করব তা সবসময় কি সমান। বাট বক্ররেখার ক্ষেত্রে আমরা যখন স্পর্শকের ঢাল বের করি সেই ঢাল আর ছেদকের ঢাল কিন্তু সেম হয় না। স্পর্শকের ঢাল মূলত হচ্ছে একটা বিন্দুতে হয় আর হচ্ছে ছেদকের ঢাল হয় দুইটা বিন্দু নিয়ে। যেহেতু এটা বক্ররেখা এর ঢাল ক্রমাগত পরিবর্তন হবে, আর এটা হচ্ছে সরলরেখা, এই ঢাল কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ত্বরণের মান প্রত্যেক দুই বিন্দুর ব্যবধানে কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে তার ত্বরণ কত পাবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি প্রশ্ন করা যায় এই গ্রাফের তাৎক্ষণিক ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি বলা যায় এই গ্রাফের ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সাধারণ ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণ এই ক্ষেত্রে কি হবে, সেম হবে। বাট এই গ্রাফে বক্ররেখার ক্ষেত্রে সেম হয় না। তা বক্ররেখার ক্ষেত্রে আসলে যদি আমরা ঢাল বের করি, এই ঢাল মূলত হচ্ছে ট্যানজেন্টের ঢাল অর্থাৎ স্পর্শকের ঢাল। পদার্থবিজ্ঞানে অন্তরজের সাহায্যে যখন আমরা ঢাল বের করব সেটা মূলত হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বা হচ্ছে স্পর্শকের ত্বরণ। তা ত্বরণ বের করার সময় আমাদের উল্লেখ করে দিতে হবে আমরা কার ত্বরণ বের করতেছি। আমরা যখন স্পর্শকের ত্বরণ বের করতেছি বা স্পর্শকের যখন ঢাল বের করতেছি তখন বলে দিতে হবে যে স্পর্শকের ঢাল। যখন আমরা ছেদকের ঢাল বের করব তখন বলে দেবো যে ছেদকের ঢাল। তাহলে বিষয়টা কি ক্লিয়ার থাকবে। যখন আমরা ট্যানজেন্টের ঢাল বলবো তখন সেটা মূলত হচ্ছে একটা নির্দিষ্ট মুহূর্তের ঢাল। এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে
ধরে নেই 100 মিটার। এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগছে ধরে নেই 5 সেকেন্ড। তো এখন প্রশ্ন হলো যে তাহলে বেগ কত? তাহলে বেগ হচ্ছে 100 ভাগ হচ্ছে 5 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই বেগ কিন্তু আসলে তাৎক্ষণিক বেগ না, এই বেগ হচ্ছে মূলত হচ্ছে গড় বেগ। কেন গড় বেগ? কারণ যাওয়ার পথে এই যে 100 মিটার যাওয়ার পথে টোটাল সময় লাগছে 5 সেকেন্ড। এমনও হতে পারে কোনো এক সময় স্থির ছিলা, আবার কোনো এক সময় কি দ্রুত চলছো। তার মানে এইরকম করে আমরা টোটাল 5 সেকেন্ডে 100 মিটার গেছি। তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিছি, এই যে যে বেগটা পাইছি এটা মূলত হচ্ছে গড় বেগ। এখন যদি প্রশ্ন করা হয় যে 4 সেকেন্ডের ঠিক মাথায় 4 সেকেন্ডের ঠিক মাথায় বেগ কত, তখন এই যে বেগটা 4 সেকেন্ডের মাথায় যে বেগটা, সেই বেগটা মূলত হচ্ছে তাৎক্ষণিক বেগ। এই তাৎক্ষণিক বেগ কিন্তু এই ফর্মুলায় বের করা যায় না। তাৎক্ষণিক বেগ বলতে আমরা বুঝবো কি, এই যে অন্তরজ। তা অর্থাৎ মূল নিয়মের যে সূত্রটা আমরা প্রমাণ করলাম সেই সূত্রের সাহায্যে কোনো একটা ফাংশনের কি বের করতে হবে, অন্তরজ বের করতে হবে। সেই অন্তরজই মূলত হচ্ছে তখন তাৎক্ষণিক বেগ। তো এখন সবসময় তো আসলে এই যে মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা ম্যাথ করতে চাই বা অন্তরজ বের করতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। এজন্য অন্তরজের কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলা আমরা যদি মুখস্থ করি তাহলে খুব সহজে কি করা যাবে, আমাদের তাৎক্ষণিক বেগ বা ত্বরণ বা আমরা বক্ররেখার স্পর্শকের ঢাল বের করতে পারবো। তা এই সূত্রগুলো কি? 1 নম্বর যে সূত্র আছে সেটা হচ্ছে আমরা শিখলাম যে লিমিট h টেন্ডস টু 0, তখন আমরা লিখছিলাম যে ডেল ওয়াই ডেল এক্স সমান আমরা কি লিখছি dy dx। এটার মিনিং কি? মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত, বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কত, সবগুলো বলা যায়। এটা মূলত হচ্ছে অন্তরজের সাহায্যে আমরা বের করি। এখন এতটুকু অংশটুকুকে বলা হয় অপারেটর। অর্থাৎ অন্তরজ যে বের করব, এই অন্তরজ বের করার জন্য লাগবে অপারেটর। এই এতটুকু অংশকে বলা হয় অপারেটর। এই অপারেটরটা হচ্ছে এক্স এর সাপেক্ষে। যদি আমরা সময়ের সাপেক্ষে অপারেটরটা লিখি তাহলে লিখবো ডিডিটি। এগুলো হচ্ছে এক একটা অপারেটর। অপারেটরের কোনো নিজস্ব কোনো অর্থ নেই। এরা যখন অন্য কোনো রাশির উপর বা ফাংশনের উপর প্রযুক্ত হবে তখন নতুন একটা ফাংশন তৈরি করবে। এটা ছিল প্রথম সূত্র। ডি ডিএক্স যদি থাকে আর এখানে যদি এক্স এর পাওয়ার এন থাকে, এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক। এই ফাংশনটা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন। এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। তো এখন আমরা যদি এর পরিবর্তন বের করি তাহলে এখানে কত আছে, পাওয়ার এন। এই পাওয়ার এন সামনে আসবে, পাওয়ার এন যখন সামনে আসবে তখন এরপর কি করব, এই পাওয়ার থেকে 1 বিয়োগ দিব, অর্থাৎ পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। যেমন আমরা একটু আগে একটা ফাংশনের কাজ করছিলাম যে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই ফাংশনের কাজ করছিলাম। এই ফাংশনটার যখন আমরা কাজ করেছিলাম তখন ডিওয়াই ডিএক্স কত পেয়েছিলাম, 2 পাইলাম না। তো এটা কীভাবে আসে খেয়াল করি। তা আমরা তো জানি যে ডি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লেখা যায় ডি ডিএক্স, এই ওয়াই এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করি যেটা পাওয়ার কত 2 সামনে আসবে, পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে কি করব 1 বিয়োগ দেব, তাহলে কত দাঁড়াইলো 2 ইন্টু এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ছিল আমাদের 2x। এই ফাংশনটাকে যখন আমরা অন্তরজ করলাম তখন কিন্তু আমরা dy আর dx এর মান কত পেয়েছি আমরা 2। আচ্ছা যখন এখন এই ফর্মুলা যদি করি দেখি কিভাবে আসে। যদি dy dx বের করি তাহলে লেখা যাবে d dx, y বলতে আসলে কি 2x, তাহলে এখানে 2x বসাই দিই। এই ধ্রুব সংখ্যা সব সময় বের হয়ে আসবে। চলকের সঙ্গে যদি কোনো ধ্রুবগুণ থাকে সেই ধ্রুবকটা কি করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে, ওটা সামনে রাখলাম। তাহলে এখন কি থাকলো dx dx। আচ্ছা এখন নিয়মটা কি, এই যে x, এই x এর পাওয়ার কত 1, কেউ নাই মানে 1 আছে। তাহলে এই পাওয়ারটা যদি সামনে আসে এবং এই পাওয়ার থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত পাই 1 ইন্টু এক্স এর উপর 0। তো এক্স এর উপর 0 মানে কি 1, তাহলে 1 গুণন 1 তার মানে কি তো 1, তার মানে 2 ইন্টু এখানে পাবো আমরা 1। তাহলে দেখো এই ফর্মুলায় যে আমরা অন্তরজ পাইতেছি মূল নিয়মের সাহায্যে একই অন্তরজ পাইতেছি। এরপরে 3 নম্বরে
ডি ডিএক্স। যদি আমরা কে যদি আমরা এক্স এর সাপেক্ষে যখন আমরা কে অন্তরজ করব তখন আমরা কি পাবো, এ পাবো। 4 নম্বরে অন্তরজের সূত্র হচ্ছে ডি ডিএক্স। যখন আমরা সাইন কে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে তখন আমরা পাবো কস এক্স। আবার 5 নম্বরে যদি আমরা কস কে অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা মাইনাস সাইন এক্স। 6 নম্বরে আমরা যদি লন কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো, আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে পাবো 1/x। 7 নম্বর আমরা যদি tan x কে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো sec স্কয়ার x। 8 নম্বরে আমরা যদি cot x কে অন্তরীকরণ করি cot x তাহলে পাবো আমরা মাইনাস cosec স্কয়ার x। 9 নম্বর আমরা যদি sec x কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা sec x ইনটু হচ্ছে tan x। এরপরে যদি আমরা 10 নম্বরে কোনো ধ্রুব সংখ্যাকে যদি আমরা ধ্রুবক সংখ্যাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 0। 11 নম্বরে dx uv, অর্থাৎ u এবং v যদি দুইটা চলক যদি গুণ আকারে থাকে তখন এরা যদি আবার x এর উপর নির্ভর করে তাহলে x এর সাপেক্ষে এদের অন্তরীকরণ হবে। প্রথমত হচ্ছে u ঠিক রেখা v কে অন্তরীকরণ করব, dv বাই হচ্ছে dx প্লাস এবার v কে ঠিক রেখা u কে অন্তরীকরণ করব। 12 নম্বরে ddx যদি u আর v যোগ আকারে থাকে তখন কিভাবে করব, প্রথমত একে অন্তরীকরণ করব যোগ দিয়ে v কে অন্তরীকরণ করব, অর্থাৎ প্রথমে u কে অন্তরীকরণ করব du dx প্লাস এরপর v কে অন্তরীকরণ করব dv dx।